সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিতদের সম্পর্কে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি জাইমা রহমান ও আগামীর রাজনীতি। আমরা জানি আজ বিএনপি সরকার গঠন করতে পারলে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে বলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন এবং সেই সাথে প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য রেখে সকলের নজর কেড়েছেন জাইমা রহমান। তিনি বলছেন নারীর প্রতি পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি। আর তার বক্তব্য নিয়ে পুরোটাই আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মওদুদ আলমগীর পাভেল। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার আসলে দুটি বিষয় হয়ে গেছে, দুটি অংশ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জনাব তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সাথে মতবিনিময় করেছেন এবং তিনি সেখানে বেশ কিছু মন্তব্য করেছেন। তার বক্তব্য আমরা তুলে ধরে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং সেই সাথে আসলে যেহেতু আজকে আলোচনার বিষয় রেখেছি জাইমা রহমান ও আগামীর রাজনীতি, এই অংশটা দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। সেটা হলো যে আমরা দেখলাম যে জাইমা রহমান আজকে প্রথমবারের মতো জনপরিসরে বাংলাদেশে বক্তব্য রাখলেন। একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ঠিক বলবো না, তিনি নারীদের নিয়ে আসলে কথা বলতে চাইলেন এবং সেখানে তিনি বললেন যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে মানুষের পাল্টাতে হবে। বেশ কিছু বক্তব্য, অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমি আসলে জাইমা রহমানের বক্তব্যকে ধরেই যদি এগোতে চাই, নারী নেতৃত্বের কথা যদি বলতে চাই, বাংলাদেশের নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার পরে আমরা পরবর্তী প্রজন্মগুলোকে দেখতে পাচ্ছি। সেখানে আসলে নারী নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে কতটুকু মূল্যায়িত হচ্ছে? জনাব আলমগীর পাভেল, আমি শুরুটা যদি এভাবে করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আজকে একটি বিষয় লক্ষ্য করবার আছে যে আপনি যেভাবে দুটি প্রসঙ্গ এখানে এনেছেন, তার প্রথম পর্বে ছিল যে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের সাথে জনাব তারেক রহমান মতবিনিময় করেছেন এবং তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে বিএনপির দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ বিভাগে মাধ্যমে তাদেরকে মূল্যায়িত করা হবে, সম্মানিত করা হবে। এর পরপরই কিন্তু আরেকটা অনুষ্ঠান ছিল, সেটি ছিল জাইমা রহমান যেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কিন্তু সেই তারুণ্যের কথা বা নারী নেতৃত্বের যে বিষয়টি আপনি বলছেন, শুধু নারী নেতৃত্বের কথা বলে এখানে আসেনি, পরিপূর্ণভাবে সমাজে নারীর অবস্থানটা কি, তাদের সমাজ কীভাবে দেখে এবং কীভাবে দেখা উচিত, এই দৃষ্টিভঙ্গিটা খুবই চমৎকারভাবে সে তার নিজের অবস্থান থেকে বলার চেষ্টা করেছে। এখানে একটা লক্ষণীয় ছিল যেটা আপনি বলতে চাচ্ছেন যে আগামী নেতৃত্বের ক্ষেত্রে তারুণ্যের অগ্রাধিকার বিএনপির ক্ষেত্রে কোথায় থাকবে। এই অনুষ্ঠানটি কিন্তু তার একটি উদাহরণ যে বাবা তার অংশের দায়িত্বটি পালন করে চলে গেছেন, তার কন্যা তার পরবর্তী পর্যায়ে যে ব্যাপারটি তার পক্ষ থেকে করা সম্ভব তিনি সেটি করেছেন। এখানে খুবই উল্লেখযোগ্য জিনিস যেটি আপনি বলছেন যে রাজনীতির ভাষা কিন্তু পাল্টেছে। এই অশালীন কথা বলবার বা আমরা যুক্তিহীন কথা বলার পরিবর্তে যেটি বাস্তবসম্মত, যেটি বাস্তবায়নযোগ্য সেরকম কথা যেমন জনাব তারেক রহমান তার অবস্থান থেকে বলছেন, ঠিক তারুণ্যের প্রত্যাশা কি, নারীদের প্রত্যাশা কি, সেটি কিন্তু জাইমা রহমান বলার চেষ্টা করেছে। আজকে একটা জিনিস লক্ষণীয় যে জাইমা রহমানের প্রথম কিন্তু এটা পাবলিক অ্যাপিয়ারেন্স, জনসমক্ষে তার প্রথম কথা বলা, যেটা সবার দৃষ্টি কেড়েছে। সম্ভবত আপনি আমার সঙ্গে একমত হবেন যে তার সাবলীল উপস্থিতি এবং আন্তরিক যে পরিবেশনা, তার মধ্যে কোনো জায়গায় কৃত্রিমতা ছিল বলে মনে হয়নি, আড়ষ্টতাও ছিল না। তিনি হয়তো এটা বলেছেন যে 17 বছর পরে তিনি প্রথমবারের মতন জনসমক্ষে এসে সবার সামনে কথা বলছেন, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা তিনি কিন্তু কমিউনিকেট করতে পেরেছেন, তার অন্তরের যে কথাগুলো সেটা কিন্তু জনগণকে তিনি জানাতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটি তিনি এখানে আনার চেষ্টা করেছেন সেটা হলো যে প্রথমে উনি বলেছেন যে আমি এখানে শুনতে, জানতে এবং বুঝতে এসেছি। আর আপনি যেমন করে বলেন, উনি বলেছেন যে মতভিন্নতা থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমি সব প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু আপনাদের কাছ থেকে শিখবো, জানবো এবং সবাই মিলে একসাথে কাজ করব। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে আপনি যেমনটি বলছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের শূন্যতা, এখানে নারী বা পুরুষ এই জায়গা থেকে কিন্তু জাইমা রহমান কিন্তু অ্যাড্রেস করতে চাননি। তিনি বলেছেন যে এটাকে যেন লিঙ্গ বৈষম্য বলে আমরা না ভাবি, মেল ফিমেল এই ডিসক্রিমিনেশন যেটা নারী পুরুষের যে আমরা যে বৈষম্য বলি বা আমরা যখন ভাগাভাগি করি, এটাকে উনি বলেছেন যে এটাকে সামাজিক, অর্থনৈতিক এবং এটা উন্নয়নের সাথে এটাকে সম্পর্কিত করতে হবে। তিনি খুব চমৎকারভাবে বলার চেষ্টা করেছেন। এটা আমরা যেন মনে করছি যে নারী আর পুরুষের মধ্যে অসমতা, এটা তা নয়। এটা উনি বলবার চেষ্টা করেছেন যে যোগ্যতাকে মূল্যায়ন করবার অসমতাটাই হচ্ছে আসল জিনিস। এটাকে যদি আমরা এই জায়গাতে দেখি, না দেখে যদি এটা বুঝি যে এর সাথে জাতির অর্থনীতি এবং জাতির উন্নতি জড়িয়ে আছে, তাহলে কিন্তু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। উনি অনেকগুলো চমৎকার কথা বলেছেন এখানে। তিনি বলেছেন যে আমাদের সোশ্যাল মাইন্ডসেটটা যেমন এমন হয়েছে
যে যেমন বলছেন যে বাই ডিফল্ট যে মেয়েরা সংসারের কাজও করবে, আবার একই সাথে বাইরের কাজও যদি করে সেটা যেমন করবে। উনি পরিসংখ্যান দিয়ে বলেছেন যে পরিবারের প্রায় 85% কাজ নারীদের করতে হয়, যেটা পুরুষের ওই ধরনের পারিবারিক কাজের 7 গুণ বেশি। এবং ইনি এটাও বলেছেন যে জিডিপিতে এটার একটা সুনির্দিষ্ট একটা অবদান রয়েছে, জিডিপিতে প্রায় 18% অবদান থাকতে পারে এই যে কন্ট্রিবিউশনটা মেয়েদের পক্ষ থেকে হয়। এই যে তথ্যবহুলভাবে কথাগুলোকে তুলে আনা, ঠিক নারীদের ক্ষেত্রে এরকম কথা কিন্তু আমরা কখনোই শুনি না। আমরা সবসময় শুনি এরকম যে নারীদের অধিকার দিতে হবে, সম অধিকার চাই, নারী ক্ষমতায়ন চাই। ক্ষমতায়নটা কোথা থেকে হবে? তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকের শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। তিনি বলেছেন যে তিনি খুবই ফরচুনেট, তিনি কোনো সৌভাগ্যবতী নিজেকে বলেছেন যে তার পরিবার এই ডিসক্রিমিনেশনটা কখনো করেনি। উনি দেখেছেন যে এই পরিবারে কখনো কোনো প্রশ্ন ওঠেনি যে একজন নারী হয়ে তার মা চিকিৎসা পেশার সাথে কেন আছে, বা তার মা কেমন করে একটা ট্রাস্ট চালিয়ে জনকল্যাণের কাজ করছে, এই প্রশ্ন তার পরিবারে ওঠেনি। অথবা তার পরিবারের নারী সন্তান কন্যা কি পুরুষ ছেলে সন্তান, এই নিয়ে কোনো প্রশ্নের উত্তরকে তার বাবা সঙ্গে সঙ্গে সেটা তিরস্কারের মধ্যে দিয়ে সে ব্যক্তিকে থামিয়ে দিয়েছেন যে এরকম প্রশ্ন শুনতে তিনি চান না। কিন্তু তিনি বলেছেন যে এটা আমার পরিবারের চিত্র হতে পারে, কিন্তু পুরো দেশের চিত্র বোধহয় এরকম নয়। তো সব কিছু মিলে তার এই পরিবেশনার মধ্যে দিয়ে আমি সবচেয়ে বেশি উল্লেখ করবার মধ্যে যে জিনিসটা দেখি যে অসাধারণ একটা চমৎকারিত্বের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রথম আবির্ভাবে, যেটা বলে যে এলাম দেখলাম জয় করলাম মতন, তিনি সম্ভবত শুধু ওই হলের অডিয়েন্স না, দেশবাসীর যে প্রত্যাশা ছিল যে ব্যারিস্টার জাইমা রহমান কেমন কথা বলেন, তার কথার ভেতরে আন্তরিকতা কতটুকু আছে, তিনি কেমন করে তার নিজের ভেতর থেকে নিজের স্বকীয়তাটাকে প্রকাশ করতে পারেন, তিনি কি কারো ছায়া আছেন না তার নিজস্ব একটা অবস্থান আছে, সেই সব কিছুই বোধহয় তিনি খুব চমৎকারভাবে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি বোধহয় সবার সামনে আনতে পেরেছেন। নারীদের আসলে নেতৃত্ব নিয়ে যদি আমরা কথা বলি, কিংবা নারীর রাজনীতিতে ভূমিকা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি বলি ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, সেটা হলো যে বাংলাদেশে কি নারী মানে রাজনীতির ক্ষেত্রে নারীদের মানে অংশগ্রহণ, আমরা রাজনৈতিক দলগুলোতে তাদেরকে ঠিক যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পাচ্ছি কি? মানে অংশগ্রহণটা কি সেভাবে নিশ্চিত করা হচ্ছে? এটা হচ্ছে না বলেই তো তিনি যেটা বলার চেষ্টা করেছেন, আমি যদি সেই রেফারেন্সে যাই, যেহেতু ব্যারিস্টার জাইমা রহমান তিনি একজন নারীর প্রতিনিধিত্ব করেছেন, এই অর্থে হয়তো বলবো না আমি, কিন্তু তিনি বলছেন যে একজন নারী হয়ে পুরো বিষয়টিকে তিনি কিভাবে দেখেন। সেখানে তিনি বলেছেন যে এটা কেন যেন কোনো সুবিধা দেওয়ার বিষয় নয়, সেটি হচ্ছে যে এই ডিসক্রিমিনেশন বা এই বিভক্তি কেন আসবে, নারী বা পুরুষকে আলাদা করে বিবেচনা কেন করতে হবে। তিনি কিন্তু মূলত সেই জায়গায় আঘাত করতে চেয়েছেন। যেমন আমাদের সমাজে যেরকম একটা দায়িত্ব থাকে যে পরিবার একটা মেয়েকে বড় করে যে শুধুমাত্র তার একটা নির্দিষ্ট পরিবারের চাওয়াটাকে পূরণ করার জন্য, পরিবার যেভাবে চায় একটা মেয়ে সেভাবে বড় হয়। আর একটা ছেলের ক্ষেত্রে উনি বলেছেন যে তাকে যেন মনে হয় যে তাকে দায়িত্ব নিতে হবে, বাবা মাকে দেখতে হবে, এইভাবে এই যে বিভক্তিটা আলাদা একটা সত্তা তৈরি করে। এটা বাই ডিফল্ট মনে হয় যে একটা মেয়েও বোধহয় এই আমাদের বাংলাদেশের পরিবারে এভাবেই বড় হয়, আর একটা ছেলেও বোধহয় এভাবে বড় হয়, যার জন্য ওই ছেলেটি হয়তো তার বোনকে মনে করে যে তার তো এই দায়িত্বটা নেবার কাজ না, তার কাজ হচ্ছে বাবা মা যা বলে সেটিকে তার অনুসরণ করা, তাকেই তো বোধহয় পরিবারের দায়িত্বটা নিতে হবে। তিনি কিন্তু এই জায়গাতে একটা বিরাট প্রশ্ন রাখতে চেয়েছেন যে সমাজের এই মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, এটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই আলাদা করে দেখার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানো দরকার। সেটা যদি হয় তাহলে নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব এই কথাগুলো কিন্তু ওই রকমভাবে বলবার প্রয়োজনটা হবে না। আর যেদিন থেকে আমরা এটাকে ওই রকমভাবে সংজ্ঞায়িত না করব যে এটা জেন্ডার ইস্যুতে বিভক্ত, তার চাইতে বরং এটা দেশের উন্নয়ন এবং দেশের অর্থনীতির সাথে এবং দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সম অধিকার নয়, বলতে পারি যে সম যোগ্যতার মূল্যায়ন করা, সেটাকে যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে বোধহয় এটির যে আপনি যেটা বলছেন যে সংখ্যা দিয়ে এটাকে পূরণ করা যাবে না, তিনি খুব চমৎকার দুটো কথা বলেছেন। বলছেন আপনি আইন করতে পারেন, আপনি বিধি তৈরি করতে পারেন, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, কিন্তু বাস্তবে যদি সেটাকে রূপান্তরণ করতে না পারেন তাহলে এই সুন্দর কথা কিন্তু সত্যিকার অর্থে নারীদেরকে কিন্তু কখনো প্রতিষ্ঠিত করবে না। সে জায়গাতেই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে রাজনৈতিক দলগুলো শুধু না, এই পুরো সমাজের কিন্তু এই মাইন্ডসেটের প্রয়োজন আছে। সমাজ যদি এটা গ্রহণ করে যে আমি তো তাকে নারী বা পুরুষ হিসেবে দেখছি না, তার যোগ্যতার মূল্যায়ন করবার মতন করে কোনো একটা প্রেক্ষাপট যদি বা কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমি তাকে সেইভাবে মূল্যায়ন করব। এটা যদি দেখি আমরা, তাহলে কিন্তু আপনি যে কথাটি বলছেন সেই প্রশ্নটা পরিবর্তিত হয়ে যাবে। তখন আর আপনি এটা বলবেন যে নারী নেতৃত্বকে দেখছি কিনা এরকম। অর্থাৎ নেতৃত্বের গুণাবলী যদি নারীর মধ্যে থাকে তাহলে সেটাকে সহজতা হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, যোগ্যতা অনুযায়ী তার প্রায়োরিটি বিবেচনা করা। আমরা যেটা বলছিলাম আসলে ওর তার পুরো বক্তব্যটা শুনতে গিয়ে বেশ কিছু কথা আমি আসলে কোট করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে
এই কথাগুলো আসলে একটু অনবদ্য, একটু অন্যরকম। তিনি বলছেন যে আমাদের সকলের অভিজ্ঞতা এক হবে না, সকলের চাওয়া পাওয়াটাও এক হবে না, মানে সবার মত যে মিলবে তা নয়, কিন্তু এই ভিন্নতা নিয়ে আমরা একসাথে মানে একসঙ্গেই কথা বলছি, শুনছি, এটাই হচ্ছে আসলে গণতান্ত্রিক চর্চা। মানে গণতন্ত্রের চর্চা বলতে আমরা রাজনীতিকে বুঝি আসলে। আমি যদি রাজনীতির প্রেক্ষাপট, যেহেতু একটা রাজনীতির বলয় থেকেই জাইমা রহমান এসেছেন, কিংবা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই নামগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু ওই রাজনীতিটাই মুখ্য হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে যদি বলি যে গণতান্ত্রিক চর্চার কথা যদি আমরা বলি, গণতান্ত্রিক সৌন্দর্যের কথা বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা কতটুকু হচ্ছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে এ পর্যন্ত গণতান্ত্রিক চর্চাটাকে আপনি খুব দৃশ্যমানভাবে খুবই যে একেবারে উজ্জ্বল একটা অবস্থান আছে এটা হয়তো আমরা খুব জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের সম্ভাবনাটা কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে। দেখবেন ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু এই কতগুলো কথা কিন্তু বলেছেন। উনি বলেছেন যে আপনি নারী কিংবা পুরুষ হন, যেটাই হন না কেন, সেক্ষেত্রে দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমি পারিবারিক ঐতিহ্যের জায়গা থেকে পেয়েছি। উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি নারীদেরকে ঠিক কর্মসংস্থানের জায়গাতে নিয়ে গেছেন, গার্মেন্টস শিল্পে তাদেরকে সংশ্লিষ্ট হওয়ার মধ্যে দিয়ে একটা অর্থনৈতিক স্বাবলম্বী অবস্থানটা দিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সেটা যদি না থাকে, আপনি শুধুমাত্র নারীর স্বাধীনতা দিয়ে দিবেন, কিন্তু আর্থিক ভিত্তি যদি শক্ত না হয় তাহলে কিন্তু সেটা মূল্য থাকে না। ঠিক এরকমভাবে উনি আরেকটা কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া প্রাইমারি শিক্ষা এবং নারী শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছেন, অবৈতনিক করে দিয়েছেন উচ্চশিক্ষা পর্যন্ত তাদেরকে, তার মধ্যে দিয়ে তাদেরকে যে ক্ষমতায়িত করেছেন সেটি হলো গুরুত্বপূর্ণ জিনিস। আর তার বাবা, যদিও হয়তো তার একটা মেনশনে নেই, হয়তো পরোক্ষভাবে উনি বোঝাবার চেষ্টা করেছেন, এই লেগাসিটা তার বাবার কাছেও ছিল। তিনি ফ্যামিলি কার্ড দিয়ে নারীকে বোঝাবার চেষ্টা করেছেন যে ওই সাশ্রয়টা তিনি যেন সঞ্চয় ব্যবহার করে পরিবারকে আরও সমৃদ্ধ করতে পারেন। তো উনি বলেছেন যে একটা পরিবারে যখন কোনো একটা লেগাসি থাকে তখন সেই লেগাসিটা স্বাভাবিকভাবেই পরবর্তী প্রজন্মে এটা বিকশিত হয়। যেখান থেকে সে দেখেছে, তার দেখার মধ্যে তার দাদার কথা তিনি শুনেছেন, তার মাকে তিনি দেখছেন যে কিভাবে জনকল্যাণের কাজ করছেন, তার বাবাকে তিনি দেখছেন, তার দাদিকে তিনি দেখেছেন তার কিভাবে জনকল্যাণের সাথে নারীদের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট থেকে কীভাবে তাদের উন্নয়নের কাজটা করা যায়। সেজন্য অটোমেটিক্যালি তার গ্রুমিং হয়, তার স্কুলিং, যেটা পরিবার থেকে শিক্ষাটা, যেটা উনি বরাবরই বলার চেষ্টা করেছেন, আমাদের প্রাথমিক শিক্ষা তো পরিবার থেকে শুরু হয়, কিন্তু আমাদের পরিবার ঠিক এই ব্যাপারটিকে নিজের থেকে যেন প্রথাগতভাবে আমরা সাংস্কৃতিকভাবে ঐতিহ্যগতভাবে ভাগ করে রেখেছি। সেজন্য নেতৃত্বের বিকাশের কথা যেটি আপনি বারবার বলবার চেষ্টা করছেন সেটা ঠিক সহজাতভাবে আসে না। এখন আপনি যদি ওই বিভেদের রেখাটা তুলে দেন, পরিবারে যদি এই বিভক্তি যদি না থাকে যে ও মেয়ে ও ছেলে, এই দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে আপনার পরবর্তী প্রশ্নের কোনো একটা প্রশ্ন আর পরে হয়তো ভবিষ্যতে করতে হবে না। অবশ্যই আমরা সেটা আসলে দেখতে চাই। নারীর সম অধিকারের কথা বলছি আমরা, নারীর সমান অধিকার, এবং এই যে পরিকল্পনার কথা নিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন, সেই পরিকল্পনায় সকলের সমান অধিকার নিশ্চিত করার বিষয়টি এসেছে। তরুণরা এবার নির্বাচনে বেশ বড় আকারে অংশগ্রহণ করছে 2026-এর নির্বাচনে। তরুণদের এই নির্বাচন এবং রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জনাব আলমগীর পাভেল, একটা বিরতি নিয়ে আমি ফিরে আসি। দর্শক, একটা বিরতি নিচ্ছেন। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি, এবং আমার সাথে আজকে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। আমরা আলোচনা করছি জাইমা রহমান ও আগামীর রাজনীতি নিয়ে, এবং জাইমা রহমানের একটি বক্তব্য আজকে দেয়া জনপরিসরে, এবং সেটির প্রেক্ষিতে আগামী রাজনীতিকে আমরা কিভাবে দেখছি সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমি চলে যেতে চাই আলোচনায়। জনাব মওদুদ আলমগীর পাভেল, পরিবর্তিত মানে পরিবেশ এবং বিদ্যমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচন, মানে এই যে 2026-এর 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে একটা বড় অংশে তরুণরা হয় ভোটার হিসেবে কিংবা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে এই যে তরুণ ভোটাররা বা তরুণ প্রার্থীরা, এরা আসলে নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলছে বা প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলবে, আপনার কাছে জানতে চাইব। এবং জনাব তারেক রহমান দেশে ফেরার আগেও আমরা দেখেছি যে তিনি যখন তৃণমূল সংগঠিত করছিলেন, তখন তরুণদের একটা বড় অংশকে বেশি অনুপ্রাণিত করেছিলেন। সেক্ষেত্রে তিনি বারবার বলছেন তরুণরা দিক নির্দেশনা চাচ্ছে, একটা প্রপার গাইডলাইন চাচ্ছে। বিএনপি দল হিসেবে তরুণ নেতৃত্ব নিয়ে কি ভাবছে? খুবই একটা যুক্তিসঙ্গত কথা। আপনি জানেন যে যখন 5ই আগস্ট পূর্ববর্তী সময়েও বিভাগীয় পর্যায়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে তারুণ্যের সমাবেশ করা হয়েছে, কারণ বিএনপি সবসময় কিন্তু
তারুণ্য নির্ভরতা নিয়ে একটা দল পরিচালনা করবার চেষ্টা করে। কারণ আমরা জানি যে আপনি যদি আগামী নেতৃত্বকে যদি বিকশিত না করেন তাহলে একটা দল টিকবে কি করে? আপনি তো শুধুমাত্র প্রবীণদের দিয়ে তো চলতে পারেন না, ফলে তারুণ্যকে তো অগ্রাধিকার দিতে হবে এবং সেটা সকল স্তরে কিন্তু সেই বিবেচনাটা আছে। এবার আপনি নিজেও যেমনটি বলছিলেন যে আমাদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রায় 1/3 নতুন তরুণকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। এবং যে 8টি স্তম্ভের কথা জনাব তারেক রহমান বলছিলেন, যার মধ্যে ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষক কার্ড রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, তার সাথে সমাজ কল্যাণের অন্যান্য ব্যাপার, পরিবেশের বিষয় রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করার বিষয়গুলো রয়েছে এর সাথে। এই সবগুলোর মধ্যে কিন্তু মূল কথাটি কিন্তু হচ্ছে তারুণ্যকে অ্যাড্রেস করা। আপনি যদি ফ্যামিলি কার্ডের কথাও যদি বলেন, দেখবেন যে ওর মধ্যে তারুণ্যকে আপনি খুঁজে পাবেন। কীভাবে খুঁজে পাবেন? দেখা যাবে যে অনেক তরুণের ক্ষেত্রে কিন্তু এই কার্ড তিনি প্রাপক হবেন একজন নারী হিসেবে। আবার এটার সাথে যে সাপ্লাই চেনটা আছে, এটা যে বিপণন ব্যবস্থাপনা যেটা আছে, এর সাথে কিন্তু তারুণ্যকে সংযুক্ত করার একটা পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ব্যাপকতার চিন্তাভাবনা এর মধ্যে রয়েছে, যেখানে দক্ষতা ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক আমরা দুই রকম শিক্ষাকে আমরা পর্যায়ক্রমে ভাগ করে নিতে চাই। কারণ আমরা শিক্ষিত বেকার তৈরি করার চাইতে একজন যিনি মনে করেন যে তার অন্য দক্ষতা অন্য জায়গায় আছে, তাকে সেই দক্ষতায় যদি দক্ষ করে তোলা যায়, তাহলে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি তার কর্মজীবনে কিন্তু একটা উপার্জনক্ষম ব্যক্তিতে পরিণত হতে পারেন। একটা শিক্ষিত বেকার হওয়ার চাইতে সেটা অনেক কাজের। ঠিক একই রকমভাবে স্বাস্থ্য ক্ষেত্রেও আমরা প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে কথা বলা আছে, সেটা কিন্তু তারুণ্যকে টার্গেট করে, যেখান থেকে প্রায় 90%, 80% হয়তো নারীকে দেওয়ার চিন্তা আছে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা চমৎকার সুযোগ তৈরি হয়েছে যে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য মানসম্পন্ন শিক্ষিত ছেলে মেয়েদেরকে এই শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত করা, যাতে প্রাথমিক শিক্ষকরা যেন সবচেয়ে সম্মানিত শিক্ষকতার পেশাটা নিতে পারেন। এইরকমভাবে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা জায়গাতেই এবং অন্যান্য ক্ষেত্রেও শিক্ষকতার যদি নাও বলি, এর সাথে যদি আপনার ক্রীড়ার ক্ষেত্র যেটা আছে, সাংস্কৃতিক বিকাশের যে জায়গাগুলো আছে, এখানে নতুন ভাষা শেখার যে ব্যাপারটা আছে, যেমন বাংলা ইংরেজির বাইরে একটা তৃতীয় বা চতুর্থ ভাষা শেখা, সেটা ম্যান্ডারিন, চাইনিজ কিংবা ফ্রেঞ্চ, ইটালিয়ান কিংবা জার্মান ল্যাঙ্গুয়েজ, এই শেখার মধ্যে দিয়ে একটা বিরাট বড় একটা জনশক্তির চাহিদার প্রয়োজন রয়েছে। আমাদের আইটি সেক্টরকে বিকশিত করার অবারিত সুযোগ রয়েছে। তাদের পেমেন্টগুলোকে দেশে আনার জন্য পেপ্যালকে ইন্ট্রোডিউস করার কথা চিন্তার মধ্যে রাখা হয়েছে, সেটি একটা কর্মক্ষেত্রে একটা বিরাট বড় যোগ। আর একটা সেটা হচ্ছে স্কিলিং করা, দক্ষতা বৃদ্ধি করা, এবং সে দক্ষতা বৃদ্ধিটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। যেমন যিনি শুধুমাত্র একটা সামান্য কাজ করতে পারেন, তাকে যদি আমরা একটা ইলেকট্রিক্যাল কিংবা একটা রেফ্রিজারেশন অথবা প্লাম্বিংয়ের কোনো একটা কাজ যদি শিখে দিই, তাহলে কিন্তু তিনি 3 গুণ বেশি দক্ষতা অর্জন করতে পারেন। ঠিক একই রকম যারা আমরা জানি যে থার্ড ওয়ার্ল্ডে এখন আমরা একটা যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে জায়গায় আমরা বসবাস করছি, তার বিপরীতে প্রথম বিশ্বে সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক বেশি, তাদের কেয়ার গিভারের দরকার হয়। এই জায়গাতেও কিন্তু আমরা ট্রেন আপ করার চিন্তা করছি যে তাদেরকে এই কর্মক্ষেত্রে তাদেরকে ঢোকানো। আর একটা হচ্ছে স্বপ্রণোদিতভাবে নিজে একটা স্ব উদ্যোক্তা হয়ে ওঠা। সেই স্ব উদ্যোক্তা হয়ে যাওয়ার জন্য তাদেরকে সহজে কি করে প্রশিক্ষিত করা যায়, তার জন্য তার ব্যবসার ক্ষেত্রটা নির্বাচন করে দেওয়া এবং সহজে যেন তিনি আর্থিক সুবিধা যেন সরকারের কাছ থেকে পান, সেই সমস্ত ব্যবস্থাপনা নিয়ে কিন্তু পরিপূর্ণভাবে তারুণ্যকে অ্যাড্রেস করে। অনেকে যেরকম বলেন যে 18 মাসে 1 কোটি লোকের কর্মসংস্থান বিএনপি করবে কি করে, এটা কিন্তু কোনো ঠাট্টা হাসি বা স্বপ্ন দেখার কথা নয়। এটা একটা বাস্তব পরিকল্পনা এবং এটা বাস্তবায়নযোগ্য। কীভাবে এটা বাস্তবায়ন করা হবে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ডিটেলটা আমরা বলবার চেষ্টা করব। তো একই রকমভাবে আমি যদি ঠিক আগের কথায় ফেরত যাই, যে কথাটি আমরা বলছিলাম যে আমরা কি এটা পারবো, যে আমরা যখন বলছি যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা অ্যাডভান্টেজ আমাদের আছে, একটা পরিবর্তিত বিশ্ব যেখানে ক্লাইমেট একটা চ্যালেঞ্জ, একটা পরিবেশের একটা বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা ঢুকে গেছি বলতে গেলে, সেই জায়গায় আমি জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং তরুণ যারা, তাদেরকে বাইরে রেখে আমরা উন্নয়নের কথা কি ভাবতে পারবো? এই ভাবনাটা যারা ভাবে তাদেরকে কিন্তু এই পরিবর্তনটা খুবই দরকার। কারণ খুবই চমৎকারভাবে ব্যারিস্টার জাইমা রহমান এই কথাটি যেমন বলেছেন, তার সাথে এটাও বলেছেন যে আপনারা শুধুমাত্র এদেরকে জায়গা করে দিন, দেখবেন তারা সমাজকে, দেশটাকে কত দূর কোন জায়গাতে নিয়ে যেতে পারে। এই কথা বলে উনি শেষ করেছেন যে আপনি নারীদের দূরে না রেখে তাদের সুযোগ করে দিন, দেখবেন তারা পুরো বাংলাদেশের চেহারাটা পাল্টে দেবে। এত চমৎকার একটা এন্ডিং তিনি করেছেন, যেটার মধ্যে দিয়ে তার প্রথমে কথার ভেতর থেকে যে উপলব্ধিটা ছিল, সেই উপলব্ধিটাকে এনে তিনি রিয়েলাইজেশনের জায়গায় এনেছেন। সেই রিয়েলাইজেশনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা কেন জানি সহনশীল দেখছি, নারীদেরকে বলে যে নারী তো অনেক সহ্য করতে পারে, সহনশীলতা। উনি বলছেন যে সহনশীলতার ক্ষমতায়ন এক জিনিস নয়।
একজন লোককে যদি সহনশীলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান যদি, তাহলে কি হবে, তিনি ভগ্নস্বাস্থ্য হবেন, উদ্যম হারিয়ে ফেলবেন, তিনি নিজেকে ডিপ্রাইভ মনে করবেন, ফলে কি হবে, তিনি আর এই সমাজে কিছু কন্ট্রিবিউট করতে পারবেন না। সেজন্য এই পরীক্ষা না করে সহনশীলতার পরীক্ষায় নারীদেরকে তথাকথিত উচ্চ সম্মানিত জায়গায় যেন মেয়েরা খুব সহ্য করার যান, মায়ের জাত খুব সহ্য শক্তি তাদের আছে, এইভাবে তাদেরকে অবমূল্যায়িত না করে বরং তাদের যোগ্যতার মূল্যায়ন করবার জন্য তাদের ক্ষমতায়নটা আর সহনশীলতাকে যেন আমরা একাকার করে না ফেলি। এক্স্যাক্টলি। আমি আমি আর আরেকটা বিরতি নিতে চাই ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, এবং বিরতির পরে সে আরও একটু জানতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরও একবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। আমি আলোচনায় ফিরে যেতে চাই। যেমনটা আজকে আলোচনার বিষয় রেখেছিলাম জাইমা রহমানের বক্তব্য এবং আগামীর রাজনীতি আমরা কিভাবে দেখতে চাই সে বিষয়টি। এর মধ্যে তরুণ নেতৃত্বের কথা এসেছে, বিএনপি কিভাবে তরুণ নেতৃত্বকে দেখছে সেই বিষয়গুলো এসেছে জনাব পাভেল। আমি আরও একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে রাজনীতির শুরুতে আপনি যেমনটা বলছিলেন যে রাজনীতির ধরন বদলেছে, রাজনীতির ভাষা বদলেছে। রাজনীতিতে অনেকেই আবার অভিযোগ করে বলেন যে রাজনীতিতে শিষ্টাচারের যে জায়গাটা ছিল সেটা এক ধরনের সংকুচিত বোধ করছেন তারা অনেকেই। সেদিক থেকে যদি খেয়াল করি, তাহলে আজকে যে তরুণটি রাজনীতিতে নাম লেখালো কিংবা ভবিষ্যতে একজন রাজনীতিবিদ হয়ে গড়ে উঠতে চাচ্ছেন, এই যে একটা পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডল, এর মধ্যে তাকে আসলে কোন কোন বিষয়গুলো অনুশীলনে রাখতে হবে, মানে তার একটা অনুশীলনের জায়গা তৈরি করতে হবে, সেগুলো কোন বিষয়গুলো? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বলছি রাজনীতির ভাষা বদলেছে, এখানে কিন্তু এটা একেবারে বলা যাবে না ভাষা শালীন হয়েছে। এটা কিন্তু দুটো ক্ষেত্র তৈরি হয়েছে। একটা গ্রুপ, একটা গোষ্ঠী আছে যারা শালীনতার ভেতর দিয়ে রাজনীতির চর্চা করতে চাইছে। যেমন আমি খুব দাবি করে বলতে পারি, যেমন আজকে জামিয়া রহমানের বক্তব্য শুনেছেন, তার ভেতরে কিন্তু কোনো শালীনতার কোনো অভাব আছে এটা আপনি বলতে পারবেন না। পক্ষান্তরে অন্য একটা জায়গায় আছে এমন অশালীনতাকে তারা যেন সংস্কৃতিতে পরিণত করবার চেষ্টা করছেন, তারা একটা বেছে নেওয়ার জায়গা আছে। তারুণ্যকে কিন্তু এখানে বিভ্রান্ত হলে চলবে না। এখানে খুব পরিষ্কারভাবে একটা রাস্তা তাদেরকে বেছে নিতে হবে, কারণ দিন শেষে কিন্তু সত্যিটা টিকে থাকবে, অসত্য নয়। সুতরাং কুৎসিত কোনো একটা জিনিসকে কেউ যদি সেটা জনপ্রিয়তার দিকে নেওয়ার চেষ্টা করে, তার বিপরীতে যদি কোনো সৌকর্য, কোনো সৌন্দর্য যদি তার প্রতিদ্বন্দ্বী হয়, তাহলে কুৎসিত কখনো কিন্তু সৌন্দর্যকে পরাজিত করতে পারবে না। সুতরাং রাজনীতিতে যারা শালীনতার ভাষায় আছে তাদেরকে হয়তো আপাত দৃষ্টিতে কেউ নিরীহ মনে করতে পারে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে সবার সামাজিক গ্রুমিং, তার পারিবারিক শিক্ষা কিন্তু সবাইকে ঠিক অশালীন হওয়ার মতো করে তৈরি করে না। এবং যারা সত্যিকার অর্থে যারা বোঝেন যে আগামী প্রজন্মের ভাষা কেমন হওয়া দরকার, মানুষের পারিবারিক আবহাওয়াতে আমরা কি করে চলাফেরা করব, সেখানে কিন্তু শালীনতার কোনো বিকল্প নেই। এখানে এই প্রসঙ্গে একটি কথা একটু বলি আমি। যেমন জাইমা রহমানের একটা কথা রেফারেন্স আমি যদি এখানে দিই, সেটা বলছেন যে আমরা এই যে পরিবারের ব্যাপারটা যেটা হয়, পরিবারে কিন্তু ছেলে মেয়ে থাকে, কিন্তু সেই ছেলেটি যখন গিয়ে যদি কোনো একটা কুৎসিত কোনো একটা আচরণের সাথে যায়, সেটা যখন তার পরোক্ষভাবে তার নিজের বোন বা তার মাকে আঘাত করে, সেটা কিন্তু সে বিবেচনায় নিতে পারছে না। অন্য অর্থে যারা শালীনতার রাস্তায় আছে তারা কিন্তু জানে যে তার প্রত্যেকটা কথাই, তার পর্যালোচনায় কিন্তু দিন শেষে তার পরিবারের কোনো নারী সদস্য কিংবা তার বাবা বা তার মা আহত হতে পারে কিনা সেটি মাথায় রেখে কিন্তু সে কথা বলে। সেজন্য তিনি বলেছেন যে তার বাবার বিকশিত হওয়ার জন্য 4 জন মহিলার চমৎকার অবদান রয়েছে। 4 জন নারীর অবদানকে তিনি অনস্বীকার্য বলেছে, তার বাবাকে তারা বিকশিত করেছে। আবার এটাও বলেছেন যে পরিবারের দায়িত্বটা যে ভাগাভাগি করে নিতে হয় ভাই আর বোনের মধ্যে বা নারী বা পুরুষের মধ্যে, সেই সংস্কৃতির চর্চাটা বোধহয় আমাদের মধ্যে আমরা ডেভেলপ করতে পারিনি। সেজন্য এই কথাটি দিয়েই বোধহয় বলা যায় যে এই পরিবর্তনটা তিনি যেমন তার মধ্যে দেখেছেন যে তাকে পরিবর্তিত করার ক্ষেত্রে সহায়তা করছেন তার বাবা, কারণ তার বাবা তার কাজে এটা বাধা হননি। তিনি সেজন্য খুব একটা শেষ কথা বলেছেন এটা বলে, বাবারাই এই পরিবর্তনটা ঘটাতে পারে। অর্থাৎ পরিবারে যদি এই সংস্কৃতির বিকাশটা যদি তারা করেন যে এখানে কোনো নারী বা পুরুষের কোনো লিঙ্গের ভেদাভেদ আমি করবো না, ছেলে বা মেয়ের জন্য আমি অধিকারটাকে সমান রাখবো, দায়িত্বটাকেও সমান দেবো, এবং তার সাথে তাদেরকে অশালীন হওয়ার থেকে দূরে রাখবো। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে এই আদর্শিক ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আমরা কিন্তু শুভদিন নিশ্চয়ই দেখতে পাবো। অবশ্যই। এবং আমরা যেটা বলছিলাম যে তরুণদের রাজনৈতিক চর্চার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ঠিক, আমি যদি আপনার কাছ থেকে পরামর্শ বা আপনার উপদেশ কিংবা আপনার আমি যদি সুচিন্তার মানে ভাগ বসাতে চাই, সেক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দিবেন তরুণদের রাজনীতিবিদ হয়ে ওঠার ক্ষেত্রে? আমি পরামর্শ না দিয়ে বরং বলি যে তাদের সাথে আমি এই কথাগুলো তাদের যদি কখনো সামনে পাই আলোচনা এটা আনবো, যে তাদেরকে এটা বুঝতে হবে যে বাংলাদেশ একটা দেশ, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হবে আমার সবার আগে। আমার
ভর্তি যে সমস্ত প্রজন্মের সামনের দিকে আসবে, তারা যদি তাদের মনোজগতে যদি এই জায়গাটিকে স্থান দিতে পারে যে সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটি যদি তাদের মধ্যে যদি বিকশিত হয়, রাজনীতির কোন দল সে করবে সেটা বড় বড় কথা নয়, কিন্তু বাংলাদেশকে অগ্রাধিকারে রেখে যদি সে তার কর্মপরিকল্পনা চিন্তা করে, তাহলে দেখবেন তার সব রাস্তাগুলো খুলে যাবে। তার কারণ আপনি যখন দেশকে যখন অখণ্ডতার জায়গায় আপনি দেখতে চাইবেন, তখন আপনি কিন্তু তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার একটা দায়িত্বকে বুঝবেন, আবার একই সাথে অস্তিত্ব রক্ষা করার একটা দায়িত্বের কথা আসবে। এখন অস্তিত্ব রক্ষা করার দায়িত্বকে শুধুমাত্র ভূখণ্ডকে টিকিয়ে রাখানো, ভূখণ্ডকে টিকিয়ে রাখার পাশাপাশি আপনার বিকশিত হওয়ার, আপনার উন্নত হওয়ার একটা প্রকার। সেই উন্নত হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। উন্নত হওয়ার রাস্তার ক্ষেত্রে কিন্তু কুৎসিত কদর্যতা কিন্তু আপনাকে সেই উন্নয়নের জায়গায় নিতে পারবে না। সেখানে কি করতে হবে? আপনাকে প্রকৃত শিক্ষার কাছে যেতে হবে। এই শিক্ষাটা সমাজ থেকে নেওয়া, পরিবার থেকে নেওয়া, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি কোনো রকম কলুষতা বা কদর্যতাকে জায়গা দেব না, মুক্ত চিন্তাকে স্থান দেব, সবাইকে সম্মান করতে চেষ্টা করব, এবং আমার শিক্ষাটাকে শুধুমাত্র মুখের কথাই না রেখে কাজে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে কথাই বলি, কাজে পরিণত করি না। সুতরাং কথা আর কাজের যদি সামঞ্জস্য রেখে যদি সত্যিকার অর্থে আগামী দিনে সোপান রচনা করা যায়, তাহলে আমার মনে হয় যে তারুণ্যের জন্য রাস্তাটা খুব কঠিন হবে না। কঠিন হবে না। অসংখ্য ধন্যবাদ। যেমনটা আসলে জাইমা রহমানও বলছিলেন যে যার যার খুব ক্ষুদ্র অবস্থান থেকে বা ছোট অবস্থান থেকে দেশের জন্য কোনো কিছু করার অঙ্গীকার বা দেশের জন্য করতে এগিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই জায়গার থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে তরুণদের জন্য অবশ্যই আগামীর পথ হবে সুমসৃণ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আর যারা এতক্ষণ ছিলেন দেশ সাম্প্রতিকের সাথে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।